বেনজিরের ষড়যন্ত্র এবং অপারেশন ডেভিল হান্ট এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 1336 জন। সারা দেশে এখন যে বিশৃঙ্খলা চলছে এটা আরো 10 গুণ বেড়ে যাবে, পুরো মাঠ ঘোলা হয়ে যাবে। আর ঘোলা হয়ে যাওয়ার পর সেই ঘোলা পানিতে আওয়ামী লীগের মাঠ শিকার করা আরো সহজ হয়ে যাবে। এবং সেই কাজটি করার জন্য যে বেনজির সাহেবদেরকে আওয়ামী লীগ একটা সময় গণশত্রু মনে করেছে, যে না ঠিক আছে এদেরকে ব্যবহার করা হয়েছে, এখন এদেরকে। সাবেক আইজি বেনজির আহমেদ তিনি ক্ষমতায় থাকতেও এই হাসিনাকে রক্ষা করেছেন, এখন ক্ষমতা নেই তারপরও হাসিনাকে রক্ষা করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন পুলিশদেরকে নিয়ে। একের পর এক পুলিশের সাথে তিনি যোগাযোগ করছেন, 90% পুলিশটি তার সাথে রয়েছে, তিনি নিজেই বলেছেন। তো বেনজিরের এই চক্রান্ত সরকার কতটা ভয় পেয়েছে এই বিষয়ে নিয়ে আলোচনা শুনবো, পাশাপাশি আলোচনা শুনবো বেনজির কতটা ভয়ঙ্কর চক্রান্তে লিপ্ত হয়েছে। লাইভ যারা যেখানে আছেন আপনাদেরকে লাইভে আমন্ত্রণ জানাচ্ছি লেডিস এন্ড জেন্টলম্যান। আজকের লাইভের বিষয় হলো যে আপনার বেনজিরের ষড়যন্ত্র এবং অপারেশন ডেভিল হান্ট এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 1336 জন এবং সন্ত্রাসীরা যারা দেশকে অস্তিত্বশীল করতে চেয়েছিল দৌড়ের উপরে আসছে, পালাচ্ছেন তারা। নানান বিষয় নিয়ে এই বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে এই সরকার পতনের ফেসিস্ট সরকার যাওয়ার 1308, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর কারেক্টিং মি। আপনার এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন, যেটা আমি মনে করি যে এই যে অপারেশন ডেভিল হান্ট এটা খুব ওয়াজ মাচ নিডেড। তারা মনে করেছিল যে তাদেরকে মানসিকভাবে, আমি আবার প্রথমেই বলি যে আমাদের এই সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হলো যে আওয়ামী লীগকে মানসিকভাবে ব্যঙ্গে মানে তাদের যে কোনো হোপ নাই, না থাকার পরও শুধু মানে কথার মাধ্যমে দিতে পারে নাই সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটা একটা সবচেয়ে বড় ব্যর্থতা, তাদের মানসিকভাবে যে ব্যঙ্গে টুকরো টুকরো করে দেওয়ার প্রক্রিয়াটাতে অত্যন্ত দুর্বল বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের কিছু মানুষ। অ্যাপার্ট ফ্রম দ্যাট আর সবকিছু ঠিক আছে। তো এইটা দরকার ছিল, তারা মনে করেছিল তারা সরকার দুর্বল, দেশ দুর্বল হয়ে গেছে, তারা আবারও দেশকে দখল করে দেশকে অস্থিতিশীল করে তুলতে পারবে। এবং তারা, আপনি এখানে একটা জিনিস কল্পনা করতে পারেন লেডিস এন্ড জেন্টলম্যান, 16 বছর স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার পরে সবকিছু নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও তাদের অদ্যতপূর্ণ মানে তাদের ইচ্ছাটা দেখেছেন, তারা মনে করে এই সরকারকে ফেলে দিয়ে আবার নতুন করে তারা সরকার নিয়ে আসবে, অর্থাৎ আওয়ামী লীগকে আবার বা শেখ হাসিনাকে আবার রাষ্ট্রপ্রধান বানাবে। কেন ইমাজিন, মানে কতটা মানসিক বিকারগ্রস্ত হলেন এই অদ্যতপূর্ণ চিন্তা চেতনা, মানে অকল্পনীয় চিন্তা তারা করতে পারে। তারা মনে করেছে অতীতের একটা লীগ দৌড়ে নাস্তা করে ইনকলাব জিন্দাবাদ, না, এটা আমি এই ভাষাটা আমি কখনোই সমর্থন করি না। যারা অপরাধী আছে প্রত্যেকটা অপরাধীকে ধরে জেলে ভর, এটাই হলো, এবং শাস্তির আওতায় নিয়ে আস, এটাই স্লোগান দিয়ে আমরা, লিগাল স্লোগান। এবং এই যে টাইপের যে ইভিলরা, যারা ডেভিলরা যারা সরকারে ছিল তারা গ্রেপ্তার হয়েছে। এবং সরকার অন্তত পক্ষে এটাকে আরো স্ট্রিক্টলি নিতে হবে, একটা স্লোগান বা সিগন্যাল দিতে সরকার সমর্থ হয়েছে যে আমরা বসে নাই, তোমরা যত আপনার এই বেড়ে যাবে আমরা ততটাই তোমাদেরকে কন্ট্রোল নিয়ে আসবো। এটার দরকার ছিল আরো কঠোর দরকার, যেগুলা আওয়ামী লীগ এই 16 বছরে লিগালি 1 by 1 করেছে। তারা 625 মানুষকে তারা গুম করেছিল, খুন করেছে তারা। তারপরে আপনারা দেখেন মামলা দিয়েছে, লক্ষ লক্ষ মামলা। একটা ফেসিস গভর্নমেন্ট মানবতা বিরোধী অপরাধের সাথে যারা যুক্ত, 2000 একদম টাটকা খুন করে যারা এখনো বসে আছে, তারা মনে করে সরকারকে ফেলে দিয়ে আবার রাষ্ট্র ক্ষমতা আসবে। এদেরকে আর কঠিনভাবে, ওয়ের ইজ বেনজির, ইয়েস আমি আসছি, কঠিনভাবে এদেরকে মোকাবেলা করা দরকার রাষ্ট্রের অস্তিত্বের জন্য। মনে রাখবেন আওয়ামী লীগের রিটার্ন বা ফিরে আসা, আচ্ছা আওয়ামী লীগের ফিরে আসা মানে হচ্ছে কমসে কম আরো 5000 মানুষকে জবাই করে হত্যা করবে এরা আওয়ামী লীগের, এরা যে দেখছেন আপনারা, এরা ঘোষণা কি দেয়, এরা কতটা ডেঞ্জারাস যারা জানেন তাদেরকে তারা বুঝতে পারবেন। আজকে এই যে আপনার এই যে এখানে আপনার যে অপারেশন ডেভিল হান্ট এটা হয়েছে, আমি মনে করি এটাকে কমপে কম আরো 3 মাস একটানা কন্টিনিউ করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর কোনো কাজ নেই, তাদের আসলে কোনো কাজ নেই বর্তমানে। সুতরাং সেনাবাহিনীকে মাঠে রাখতে হবে এবং এদেরকে একদম
খুঁজে বের করতে হবে বেনজির আহমেদ কোথায় আছে, হারুন কোথায় আছে, মনিরুল কোথায় আছে, বিপ্লব কোথায় আছে। এদেরকে বের করে এদেরকে গ্রেফতারের আওতায় আনতে হবে, আর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন করতে হবে। আমি সরকারকে বারবার বলছি, সরকার যেন ইলন মাস্কের সাথে যোগাযোগ করে এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বিষয়টা অবহিত করে শেখ হাসিনার এই ষড়যন্ত্র ভারতের থেকে, তাহলে এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। শুধু ইলন মাস্ককে যদি ব্রিফ করা যায় সরকারের পক্ষ থেকে, কারণ তাদের এই মনে রাখবেন এই সরকারের এই যে কাজগুলো তারা করতে, তারা মনে করে ভারত যে কোনভাবে হোক না কেন আমেরিকাকে তারা কনভিন্স করবে তাদের পক্ষে যে কোনো একটা কিছু নিয়ে আসবে। এই মানসিক দৃঢ়তা থেকে তারা এই কাজটা করতেছে। এদেরকে যদি ব্যাংকে চুরমাচুর করা যায় মানসিকভাবে, এরা আর কখনোই দাঁড়াতে পারবে না, দাঁড়ানোর সুযোগ নেই তাদের সামনে। লিডিস এন্ড জেন্টলম্যান, সো না হলে এরা কাউকে শান্তিতে থাকতে দেবে না, এটা আমি আপনাদেরকে বলে রাখি। কারণ এরা কতটা ডেঞ্জারাস আওয়ামী লীগের মানুষ যারা আছে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি কল্পনা করেন এখন শেখ হাসিনার সাথে যারা যোগাযোগ করেন, এই নিজুম মজুমদার, রাব্বি সাহেব, এরা যদি আগামীকালকে শেখ হাসিনা ক্ষমতায় আসলো ফর এক্সাম্পল, মন্ত্রী হবে এরা, ইমাজিন দ্যাট, এরা সরকারে থাকবে, কি ধরনের মানুষ, কি হতে পারে বাংলাদেশের। এজন্য সমূলে উৎপাটন করে দিতে হবে এদেরকে, এই সন্ত্রাসীদেরকে, এই ভারতীয় এজেন্টদেরকে, যেন এরা বাংলাদেশে, আমরা বারবার বলছি, আওয়ামী লীগ যদি শেখ হাসিনার বাহিরে নতুন নেতৃত্ব নিয়ে দাঁড়াতে পারে, সত্যিকার ভালো মানুষ নিয়ে, মেবি উই শুড ওয়েলকাম দেম। বাট অ্যাপার্ট ফ্রম দেম, ভাই দাদাকে হত্যা নিয়ে কিছু বলেন, কোন দাদাকে আপনি আমরা বলেন তো, আমি আসলে কিছুই জানি না, আপনি আমাকে একটু বলেন, একটু খুলে বলেন কি হয়েছে, তাহলে আমি একটু বুঝবো। আপনি আবার কমেন্টস করেন, ডু ইউ থিঙ্ক ইউনুস গভর্নমেন্ট ইজ বেটার দেন শেখ হাসিনা গভর্নমেন্ট? ভাই ইউনুস গভর্নমেন্ট ইজ 100 times 1000 times বেটার দেন শেখ হাসিনা। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি জানেন আপনি কেন মনে করেন এগুলা শেখ হাসিনা। আপনি দেখেন এরা 16টা বছর ক্ষমতায় ছিল, এই দেশটাকে একদম ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটা জায়গা থেকে। গোলাম নবী ভাই কি এখন ও ধরে নাই, ও আচ্ছা, তো কারো কথায় কানে না, আচ্ছা কানে না, তো উপদেষ্টা পরিষদে এটা শুনে না, এটা কিন্তু সত্য কথা বলছেন তারা। তারা তারা বুলের ভিতরে আছে, তারা জানে না যে আমরা যদি সমর্থন উঠিয়ে নেই, সৌদি ভিসা হ্যাজ বিন ক্লোজড টুডে, সৌদি ভিসা হ্যাজ বিন ক্লোজড, সৌদি ভিসা হ্যাজ বিন ক্লোজড ফর মেনি রিজনস। এটা আমি জেনেছি, এটা শুধু বাংলাদেশের জন্য না, এটা মূলত বাংলাদেশের নাম এখানে দেখি, বাংলাদেশের নাম কি আছে কিনা আমাকে বলবেন। পাকিস্তান থেকে শুরু করে অন্যান্য অনেক দেশের জন্য তারা ভিসা বন্ধ করেছেন, মিস ইউজ অফ ভিসাস, পার্টিকুলারলি আফ্রিকান কান্ট্রিজ থেকে যেগুলো আসছে, এগুলো আমি আসছি এই পয়েন্টে। সো সবচেয়ে বড় যে জিনিসটা হলো, উপদেষ্টারা কথা শুনছে না, কথা শুনতে হবে, কথা শুনতে বাধ্য, নাহলে ফেল করবেন। ফেল করলে তাদের অবস্থানটা কি হবে, অস্তিত্ব সংকটে পড়বেন তারা। এ দেশকে বিপদগ্রস্ত করার অধিকার তাদের নেই, মনে রাখবেন। উপদেষ্টা পরিষদ যারা আছেন, আমি বারবার বলছি, সরকার যদি টিকে থাকতে চায়, সরকার যদি সত্যিকার অর্থেই দেশে পরিবর্তন আনতে চায়, একটা জায়গাতে হলো উপদেষ্টা পরিষদকে ডেলে সাজাতেই হবে, তার কোনো বিকল্প নেই। স্টুডেন্টদের আস্থা দেওয়া দরকার। বর্তমানে এদেশ ধ্বংস হয়েছে গত 6 মাসে। আচ্ছা, দেশ ধ্বংস হয় নাই, দেশ ভালো আছে, কিন্তু যে ষড়যন্ত্র চলছে আর সরকারের ব্যর্থতা আছে, এটাই যে সরকার রাইট মানুষকে রাইট জায়গায় এখনো বসাতে পারে নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম এই সরকারের জন্য। আর শেখ হাসিনা ভারতের যে আছে, এবং এই আন্ডার স্ট্রিক্ট কন্ডিশনে, আচ্ছা, যে ধরনের ট্রাম্প ডিসলাইক ইউনুস, হু সেড দ্যাট ট্রাম্প ডিসলাইক, হু কেয়ারস, ট্রাম্প ডিসলাইক ইউনুস, এর মানে কি আপনি মনে করেন ট্রাম্প লাইকস শেখ হাসিনা? নট দ্যাট, ইটস নট। মনে রাখবেন, এখানে যদি প্রোঅ্যাক্টিভ আপনার ডিপ্লোমেসি থাকে, এবং শেখ হাসিনা বিগত কয়েক বছর যে ধরনের আপনার কি বলছে, এই আমেরিকা বিরোধী বক্তব্য দিয়েছে, এটা যদি ট্রাম্প একবার শুনতে পারে, শেখ হাসিনার নামগন্ধ শেখ হাসিনা ট্রাম্প রাখবে না কখনো। মনে রাখবেন, কোন সমর্থন কোনোদিন পাবে না, কারণ আমেরিকাকে নিয়ে যে ধরনের কথাবার্তা বলেছে, এবং উনি আপনার এই কয়েক বছরে। সো লেটস নট ফরগেট দ্যাট। এবং সেকেন্ড থিং, আচ্ছা, এখন আমি বলি যে আজকে যে বক্তব্যটা, যে লাইভের যে টপিকটা দিলাম, সেটা হলো যে 32 নম্বরে কি পাওয়া গেছে, মানুষের হাড় পাওয়া গেছে। লিসেন জেন্টলম্যান, ক্যান ইউ ইমাজিন দ্যাট? কোন অবাগা মায়ের, হতবাগা মায়ের সন্তান সে, কার হাড্ডি পাওয়া গেছে? হাড্ডি পাওয়া যাবে কেন, হাড় পাওয়া যাবে কেন মানুষের? এখানে কি হয়েছে তাহলে? প্রশ্ন হলো, এর আগে কি তারা এটা ক্লিন করে ফেলছে কিনা, এটা জানা দরকার। এটা একটা থরো ইনভেস্টিগেশন এবং তদন্ত হওয়া দরকার, কি হয়েছিল এই বাড়িতে। আমি একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, আমি শেখ হাসিনাকে বিশ্বাস করি না। শেখ হাসিনা, আপনি দেখেছেন তো যে শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যাকারী, ওনার নামটা ছিল, বদলুকে ভুলে গেলাম, বদলুর রশিদ না আব্দুর রশিদ না বদলুর রশিদ, ওনাকে নিজে নাকি উনি জবাই করেছে। একটা কল্পনা করতে পারেন, একটা দেশের রাষ্ট্রপ্রধান, একজন মহিলা, এই মানুষ গিয়ে একটা
মানুষকে জেলের ভিতরে গিয়ে তাকে আক্রমণ করেছে, জবাই করেছে। ধরলাম জবাই না করুক, সামনে ছিল অবৈধভাবে তাকে জবাই করাত বা তাকে হত্যা করাত। কেন ইমাজিন দ্যাট, যার ফাঁসি কনফার্ম হয়ে গেছে তাকে সে নিজাতে কতটা প্রতিশোধ পরায়ণ, প্রতিহিংসা পরায়ণ কল্পনা করতে পারেন? এই যোগ্য মানে ক্যারেক্টার যার আছে সে কোনো অবস্থাতেই একটা দেশের রাষ্ট্রপ্রধান হতে পারে না। প্রথম শর্তটাই হলো আমি রাগ বা বিরাজনের আপনার মানে অনুগামী হয়ে কোনো ডিসিশন বা কোনো কিছু ইমপ্লিমেন্ট করবো না। এটা হচ্ছে প্রথম শর্ত একজন মানে রাষ্ট্রপ্রধান বা একজন এমপি হিসাবে বা একজন রাষ্ট্র মানে সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেওয়া। বদলুল হুদা ইয়েস, দায়িত্ব যখন নেয় তারা, এই কাজটা উনি করেছেন। কতটা ডেঞ্জারাস একজন মানে মহিলা আপনারা কল্পনা করতে পারেন না। এই মহিলাকে তারা আবার কতটা দুঃসাহস দেখেন, তারা মনে করে যে আবার উনাকে আবার নিয়ে আসবে, মানে উনি আবার প্রধানমন্ত্রী হবে। এবং এই মহিলা এতটা নির্লজ্জ, উনি এতটা বেহায়া, আপনি কল্পনা করতে পারবেন না। তার তো মুখ লুকানো উচিত। এখন উনি ইউনিয়ন পরিষদের মানে আপনার মানে আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে মানে ইউনিয়ন পর্যায়ের যোগাযোগ করে, তার সাথে বড় কেউ তো আসলে যোগাযোগ করে কিনা আমি জানি না, যোগাযোগ করে এবং উনার সাথে উনি লাইভে মানে মানুষের ডিমোশনটা, অধপতন কি কত প্রকার ও কি কি হতে পারে তার না শেখ হাসিনাকে না দেখলে আপনি এই আপনি এটা বুঝতে পারবেন না যে ওনার অধপতনটা কোন পর্যায়ে বর্তমানে আছে। পৃথিবীর একটা দেশের হেড অফ স্টেট কি তার সাথে কথা বলেছে? তাকে বলেছে, সান্ত্বনা দিয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি বলেছে? একটা দেশ তার পক্ষে আছে শুধুমাত্র ভারত ছাড়া? একটা দেশকে বলেছে কিনা? একটা দেশে তাকে জায়গা দিয়েছে? অর্থাৎ তার অবস্থানটা আন্তর্জাতিক পর্যায়ে বা যদি আর ট্রাম্পের বৈঠকে কি বাংলাদেশ, ডেফিনেটলি ট্রাম্পের বৈঠকে বাংলাদেশ নিয়ে কথা হবে আনডাউটলি। এটা আপনাকে বলি, ওটা আমি অল অফ করে বলতে পারি। এখানে কি বলবে নরেন্দ্র মোদী? অর্থাৎ যত মিথ্যা আছে বাংলাদেশ নিয়ে, জঙ্গিবাদ, বাংলাদেশের জঙ্গিবাদে আসে, বাংলাদেশে আইসিস এর গাটি আছে, যা যা আছে সব উপস্থাপন করবে বাংলাদেশের বিরুদ্ধে। আপনি ধরে নেন, এবং এটা ধরে নিয়েন প্রেসিডেন্ট ট্রাম্প আমি জানি না যে কোনো সময় একটা মন্তব্য করে বসতে পারে বাংলাদেশ নিয়ে। ডোন্ট বি সারপ্রাইজড, ডোন্ট বি সারপ্রাইজড, জাস্ট ওয়েট ফর দ্যাট। বাট এটাকেও গাটি করা যাবে। ইলন মাস্কের মতো ব্যক্তি আছে, আমি আবার বলছি প্রো ডিপ্লোমেসি, অ্যাক্টিভ ডিপ্লোমেসি দিয়ে আমরা এটা করতে পারবো। কিন্তু সমস্যা হলো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করতেছে সেটাই এখন দেখার বিষয়। যেখানে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে থাকা একজন হাই কমিশনারকে প্রমোশন দিয়ে আপনার যুক্তরাজ্যের মতো গুরুত্বপূর্ণ দেশের হাই কমিশনার বানাতে পারে, এই পররাষ্ট্র মন্ত্রণালয় কতটা বিপর্যস্ত অবস্থায় আছে এটা কিন্তু সহজে অনুমান করা যায়। আজকে একটা জায়গাতে যাচ্ছি, সরকারের একজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে দেখা হবে, যিনি একদম কাছের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের। তো আমি বলবো আমার যতটুকু বলার, উনি সরকারে আছেন, বর্তমান সরকার পরিচালনাতে যুক্ত, তো বলবো আমার যা যা বলার আমি এগুলা ওনাকে বলে দিব। কিন্তু এই যে কনসার্নের জায়গাটা, এখন মানুষ যদি আমাদের শুধুমাত্র আমরা জনগণ ঐক্যবদ্ধ আছি বলে এই সরকার এখন পর্যন্ত টিকে আছে, আর না হলে সরকার অনেক মারাত্মক ভুল করে ফেলছে। সরকার উপদেষ্টারা তারা বুঝতেছেন না তারা কতটা বিপদগ্রস্ত আছেন। জনগণ না থাকলে তারা একটা দিনের ক্ষমতা থাকতে পারবেন না, 12 আওয়ার্স থাকতে পারবেন না তারা। বাস্তবতা হলে মানুষের বিভ্রান্ত করবেন না প্লিজ। আচ্ছা, সো এটা হলো বাস্তবতা। দেশ নেত্রী দেশদ্রোহীদের নাগরিকত্ব শুধু নয়, অবশ্যই বলবেন না ভাই, দয়া করে অবশ্যই বলবেন, ডেফিনেটলি আমি বলবো ভাই। ছাত্র সভাপতি গোলাম রব্বানীর ভাই, হ্যাঁ, দ্য কোয়েশ্চেন ইজ গোলাম রব্বানীর ভাই উনি এখনো পর্যন্ত তাকে কিভাবে পুলিশে, এটা একটা আশ্চর্যজনক রকমের মানে ঘটনা। তাও এসপি হিসাবে উনি আছে, সম্ভবত এসপি হিসাবে আছে। ইটস আনবিলিভেবল। উনি কোনো অবস্থায় থাকতে পারে না। ওনাকে প্রয়োজন ওএসটি করে রাখা যেতে পারে, অন্য কোনো দায়িত্ব দেওয়া যেতে পারে, কারণ যদি ধরলাম উনি কোনো অপরাধ নয়, এমন হতে পারে ওনার নিয়োগটাই ছিল মানে আপনার 2 নম্বর প্রক্রিয়াতে ফায়ার। 100% advisors are playing with fire and fury. I can tell you that. They have no idea what's going on and what could come. আমি এই যে আগামীকালকে যে নরেন্দ্র মোদীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গের নাম্বার 1-এ থাকবে ভারতের জন্য, আমি ডিপ্লোমেসি যেহেতু আমি বোঝার চেষ্টা করি বা বুঝি, এবং আমি নিজেকে মনে করি আই এম এ বাইবোন ডিপ্লোম্যাট, এটা একটা অর্থ আছে যে আই আন্ডারস্ট্যান্ড পলিটিক্যাল অ্যাফেয়ার্স, এই জন্য আমি এই কথাগুলো বলি। সো কারণ এই জন্য আমি মন্তব্যগুলো করে থাকি, আপনারা জানেন। গ্যারান্টি দিলাম প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য যদি করে বসেন, don't be surprised. Just wait for that. Can the citizenship for traitors be revoked? You cannot make someone an individual stateless. It is against the United Nations Charter. So, আপনি এটা করতে পারবেন না। আপনি অপরাধীকে শাস্তি দিতে পারবেন, কিন্তু তার সিটিজেনশিপ রিভোক করতে পারবেন না। এটা করতে পারবেন না। এটা পাসপোর্ট কনফিসকেট করতে পারেন তাকে, এটা পাসপোর্ট রিভোক করা যায় না। কারণ হলো বাংলাদেশের একজন নাগরিক, সে নাগরিক, তার নাগরিকত্ব বাতিল করা যাবে না। তার পাসপোর্ট আপনি সিজ করতে পারবেন,
কিন্তু তার নাগরিকত্ব বাতিল করতে পারবেন না। এটা মানে আইন বিরোধী এবং এটা বাংলাদেশের কনস্টিটিউশনেও আপনাকে দেয় না এবং পৃথিবীর কোনো দেশের মানে ইউনাইটেড নেশনের চার্টার যেটা আছে সেটা দেয় না। সুতরাং এটা কোনো বক্তব্য নয়। বক্তব্য হলো এদেরকে খুঁজে বের করে প্রয়োজন ইন্টারপোলের মাধ্যমে এদেরকে মানে ধরে এনে শাস্তির বিধান করা, এবং সরকার যদি টাফ না হতে পারে এই মুহূর্তে আরো বড় ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হবে। এবং ভেরি ক্রুশাল মোমেন্ট ইন 2-3 days যখন নরেন্দ্র মোদী when he will meet President Donald J. Trump, already সারা পৃথিবী উত্তাল, সারা পৃথিবী shaken up because of President Trump's policy. America in trouble as well. A lot of stuff going on right now, chaos everywhere. So they're trying to fix it probably. So President Trump, উনি প্রো আমেরিকান ডিসিশন উনি নেবেন এবং এই ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পকে বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে ম্যানিপুলেট করে কিভাবে। এখন আমি জানি না আমাদের ডিপ্লোমেট, আমাদের পররাষ্ট্রমন্ত্রী কি আর দে অ্যাওয়ার অফ ইট? Do they know that what's going to happen? Or, I mean, did they take any, initiative or anything else so that, proactive diplomacy? আমি যেটা বারবার বলে যাচ্ছি আপনাদের সামনে, আমি জানি না এরা কি করতেছে, দেখার বিষয়। ফেল করার সম্ভাবনাটা খুবই উজ্জ্বল। যদি না হয়, উই আর ভেরি লাকি। honestly speaking, তারা যদি খালি ইলন মাস্ককে ব্রিফ করতে পারেন, কোনো কাজ করতে পারবেন না আপনার ভারতে। মানে এরা কি এটাও যা জানে কিনা যে এখানে কতটা ষড়যন্ত্র, ভয়াবহ সমস্যা নেমে আসতে পারে আমাদের যে কোন সময় আমাদের উপরে, শুধুমাত্র ডিপ্লোমেসির অভাবে, অ্যাক্টিভ ডিপ্লোমেসির অভাবে। এটা আমি খুব সন্দেহ করতেছি এবং আমি মনে করি না পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা এখন আছেন তারা কোনোভাবেই প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসি বা ডিপ্লোম্যাটিক মুডে তারা আছেন। তারা এখানে অনেকেই আছেন বিগত আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ তন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যারা চেষ্টা করেছেন দেশ বিদেশে, তারা এখনো বহাল তবিয়তে বড় বড় প্রতিষ্ঠানে আছেন, তাদের কোনো ধরনের রিশাফল করা হয়নি। ইটস এ ভেরি কনসার্নিং ম্যাটার, লেডিস এন্ড জেন্টলম্যান, রাইট? সো দেখার বিষয় এখন কি হয়। আর আমি স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র এই দুইটা মন্ত্রণালয় থেকে সম্পূর্ণরূপে আমার আস্থা উঠে গেছে। এটা আমি আনফরচুনেটলি আমি আপনাদেরকে বলতে চাই, সম্পূর্ণ উঠে গেছে। কারণ আমি মনে করি এদের এখানে সিরিয়াস মানুষ দরকার যেন এগুলা করতে পারে। এবং এই যে আগামীকালকে যে সবচেয়ে ক্রুশাল মিটিং ফর বাংলাদেশের জন্য, এই আগামী ওই যে নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যখন আসবেন, তবে অনেক গুড সাইন আছে এখানে। সেটা কি, এখানে কিভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা হতে পারে আমি টোটাল মেকানিজমটা জানি। কিভাবে জানি মনে রাখবেন, এটাকে ম্যানিপুলেট করার জন্য সবচেয়ে বড় যে গ্রুপটা, শক্তিশালী পাওয়ারফুল গ্রুপ, চাইলেই পারবে তারা, তার নাম হচ্ছে ইসরায়েলি অথরিটি। মানে যারা আছেন, মানে আপনি ধরেন আমাদের বেঞ্জামিন নেতানিয়াহুর গভর্নমেন্টের পিপল, ভারতের সাথে কানেকশন আছে, তারা যদি চায় কোনো কিছু করতে এখানে, they can do something, to be honest, because this is a serious powerful lobby over there. But I don't know what's going to happen because পররাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট আছে, তবে ডক্টর মোদি ইউনুস দ্য প্রো আমেরিকান একজন ইন্ডিভিজুয়াল ইন চার্জ অফ বাংলাদেশ, নো ডাউট অ্যাবাউট দ্যাট। সো দেয়ারফর, এবং ইনভেস্টমেন্ট আছে আপনার আমেরিকা থেকে, বিশেষ করে লুইজিয়ানা, এলএনজি গ্যাসের, এগুলো মিলিয়ে অনেক হিসাব নিকাশ সেখানে আছে, মনে রাখবেন। তবে শুধু যদি অ্যাডভান্স প্রোঅ্যাক্টিভ ডিপ্লোমেসি করা যায়, মানে ইলন মাস্ককে খালি ব্রিফটা করা যেত ঠিক মতো যে দিস ইজ হোয়াট দ্য কনস্পাইরেসি, দিস ইজ ওয়ার শি ইজ ডুইং ফ্রম ইন্ডিয়া টু ডিস্টেবিলাইজ বাংলাদেশ, সো উই নিড ইউর সাপোর্টস, বুম, জব ডান। But the problem is, এরা যেতে পেরেছে কিনা, করতেছে কিনা, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার। ভাই এত রাতে মাসুম ভাই, তো আমি তো এখন কি করবো, আমি তো যখন মানে সময় পাই তখনই আসি। আমি জানি সবাই ঘুমে, যারা আছে তারা দেখে, এর জন্য ধন্যবাদ। এগুলা সময় মেনটেন করা, লাইভ করা আমার জন্য কোনোদিনই হয় নাই, আর এখন ভবিষ্যতে হবে কিনা সেই সন্দেহটা আমি করে গেলাম এখনো আপনাদের সামনে। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট হাসিনাকে কুলে দেওয়ার পিছনে কাজ করেছে, এমনকি জয় কেউ ব্যবহার করেছে এবারে। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, এখন আমি যদি বুঝি, ইভেন আমেরিকার সাথে মনে রাখবেন, ভারত আমি বলছি নিশ্চিত ধরে দেন আমেরিকা প্রেসার করবে বাংলাদেশের উপরে কোন একটা বিষয়ে। যদি ইন্ডিয়া, বলে রাখি আবার নোট করেন, যদি ইন্ডিয়া ব্রিক্সটাকে নিজেকে প্রত্যাহার করে, তাহলে কন্ডিশন হিসাবে যা দিবে তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে, বাংলাদেশের কন্ডিশন নিয়ে আসতে পারে। দেয়ার বি এ বিগ প্রবলেম ফর আস। উনি প্রেশার ক্রিয়েট করবেন, এইটা সেটা না, উনি মানে সবকিছু করে ফেলবেন না, উনি বলবেন এটা করতে হবে, এটা করবে, আমরা চাই এটা করে, ভারতের স্বার্থটা যেখানে রক্ষা হবে, এই কাজগুলোর জন্য প্রেশার দিতে পারে তারা ইউএস গভর্নমেন্ট বাংলাদেশকে। কিন্তু বাংলাদেশের অনেক ক্ষেত্রে বাংলাদেশকে নাও করতে পারবে না আমেরিকাকে, এটা পৃথিবীর অনেক দেশে না করতে পারবে না, আপনারা নিজেরা জানেন, বিকজ অফ দেয়ার পাওয়ার, বিকজ অফ দ্য কনজিউমার্স পাওয়ার, বিকজ অফ দ্য বাইং পাওয়ার, বিকজ অফ দ্য ইনফ্লুয়েন্স অন দিস প্ল্যানেট, রাইট? সো এটা একটা বিপদ হতে পারে। তবে ব্রিক্স থেকে বেরিয়ে যাবে কিনা ভারত, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি বেরিয়ে যায়, এটা এগ্রি করে ডি-ডলারাইজেশন প্রজেক্টের, মানে ওইটা থেকে বেরিয়ে যেতে পারে ভারত, তাহলে ভারতকে অনেকগুলা মানে জিনিস সুবিধা যুক্তরাষ্ট্র দিবে, এই বিষয়ে আমি এবং এক্ষেত্রে কপাল পুড়তে পারে বাংলাদেশের। ইফ নট, যদি এটাতে বের না হয়, ভারত অনেকগুলা কাজ করতে পারে না বাংলাদেশের বিরুদ্ধে, চাইলেও অনেকগুলা কাজ করতে পারে না চাইলেও ভারত। কেননা মনে রাখবেন, এখানে ইলন মাস্ক আছে, প্লাস যদি তাই হতো তাহলে
ভারতীয় অভিবাসীদের প্রতি এই কঠোর আচরণ আমেরিকা করতো না, বলার পরেও বারবার, এবং জয়শঙ্কর 3বার ইন্ডিয়া ভিজিট করার পরেও নরেন্দ্র মোদীর জন্য ইনভাইটেশন আনতে পারেন নাই উনি আপনার এই ইনগ্রাল অনুষ্ঠানের জন্য। সো দ্যার আর মেনি ল্যাবস গোয়িং অন রাইট নাও এবং মেনি থিংস। সো আমি মনে করি যে এই জায়গাতে ভারতের সাথে আগের যে সম্পর্কটা সেটা আগের মতো এখন আর নাই ট্রাম্পের সাথে। তবে যে কোন সময় ওই একটা লবি, আমি খুবই কনসার্ন হলো যে লবিটা নিয়ে, এরা মারাত্মক লবি, দে ক্যান ডু এনিথিং, দে ক্যান ইনফ্লুয়েন্স ফর এনিথিং এলস, এবং দে হ্যাভ দ্য পাওয়ার অ্যান্ড ইনস্ট্যান্ট অ্যান্ড ভেরি realistic power they have. If they want it, they can manipulate it, particularly Trump administration, because they have that amount of or that much power in Trump administration. I can tell you that. So এটা আমার কনসার্নের জায়গা। আর সেকেন্ড থিং হলো, তারপরে বলছি আমাদের সুবিধা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকান লাইকড বাই আমেরিকান গভর্নমেন্ট ওর আমেরিকান অথরিটি। সো এটা একটা গুড সাইন। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি যে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান এম্বাসিকে না জিজ্ঞেস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ বিষয়ে, যদিও হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, হি ডাজ টেক, ইজ ওয়ান অফ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল আপনার or the fluctuating head of state of the United States I mean we have ever seen on this planet, ladies and gentlemen. ভাই মাসুম ভাই, আপনি কেমন আছেন? বলছেন না যে ডক্টর ইউনূস। আচ্ছা, সো এটাই আমার বক্তব্য ছিল এই জায়গাতে। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট, ladies and gentlemen. সো বক্তব্যটা এই জায়গাতে যে অপারেশন চলছে এবং বেনজিরের ষড়যন্ত্র, বেনজিরের জন্য ইন্টারপোলে অনতি বিলম্বে বেনজির, বিপ্লব, মনিরুল এদের জন্য, এবং আপনার আরেকটা কি হারুন, এদের জন্য অনতি বিলম্বে ইন্টারন্যাশনাল অর্থাৎ ইন্টারপোলের মাধ্যমে যদি তারা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করতে পারে, ঠান্ডা হয়ে যাবে পরিস্থিতি একদম। এটা আমি বলে দিচ্ছি, এটার ছাড়া কোনো বিকল্প নাই। আমি জানি না সরকার এতদিন ধরে কি করে তারা, উই হ্যাভ নো আইডিয়া। এবং আমাদেরকে প্রটেক্ট করতে হবে বাংলাদেশকে। আমরা তো নিজেকে সবসময় কন্টিনিউ কাজ করে যাচ্ছে বাংলাদেশের জন্য, বাট তারা যদি অ্যাক্টিভ না থাকে, এবং এখানে সরকারকে হুঁশিয়ারি দেই, আপনারা যদি ফেল করেন দেশটাকে 100 বছরের জন্য বিপর্যস্ত করে যাবেন, আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না বাংলাদেশ, এবং একটা ভারতীয় আগ্রাসনের কাছে চূড়ান্তভাবে পরাজিত হবে বাংলাদেশ, which is dangerous and one of the dangerous stuff we can imagine, ladies and gentlemen. আমেরিকা আমারে স্যাংশন দিব কনফার্ম, আমরা স্যাংশন দিব কনফার্ম স্টার্টআপ। ওয়েল, দিস ইজ হোয়াট আই থিঙ্ক ইন্ডিয়া ট্রাইং টু ডু দ্যাট, রাইট? এটা আমি শুনেছি তারা স্যাংশন আনার চেষ্টা, কিসের স্যাংশন দিবে, কিসের উপরে দিবে আমি জানি না। তবে এই জন্যই বলছি এখানে খুব কঠিন মুহূর্ত ইন্টারন্যাশনাল সিস্টেমে। এরা তো বুঝে না, খালি বাংলাদেশে এরা মানে সমন্বয়ক যারা আছে দৌড়ের উপর তাকে আর রাজু ভাস্কর্য গিয়ে তারা জানে না মূল বিপদের জায়গাটা আমাদের ওখানে। আমি বারবার আপনাদেরকে বলতেছি, দিস আর দ্য কনসার্নিং এরিয়া, দিস আর দ্য ডেঞ্জারাস এরিয়া ফর বাংলাদেশ, দিস আর দ্য গ্রে এরিয়া আপনার যেখানে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। এবং তারা বলছে তারা এই মানে শেখ হাসিনা মনে করে ভারতকে দিয়ে তারা এটা করাইতে পারবে। আমরা যদি প্রোঅ্যাক্টিভ থাকি, আবার বলছি ডিপ্লোমেসিতে, অনেক কিছু ভারত করতে পারবে না চাইলেও, এবং এদের মানসিকভাবে ব্যাঙ্গে চুরমাচুর করা দেওয়া যাবে। But the question is our foreign secretary, foreign advisor, foreign ministry active or proactive and have the ability to do so or achieve it or deliver this stuff for Bangladesh? I have a serious doubt. এই ডাউট রেখে সন্দেহ বাংলাদেশ পুলিশের সাবেক আইজি এবং সাবেক পুলিশের প্রভাবশালী কর্তা ডক্টর বেনজির, যিনি র্যাবের ডিজি থাকাকালীন সময় র্যাবের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের কারণে এই বাহিনীটি আমেরিকার স্যাংশনের আওতায় পড়েছে। তো তার সম্পর্কে বাংলাদেশে প্রচুর বিতর্ক রয়েছে। তার বন্ধুদের নিকট তিনি খুবই সজ্জন, তিনি খুবই পরোপকারী, এবং তিনি যাদেরকে ভালোবাসেন তাদেরকে ওন করেন, এবং আপনজন প্রিয়জনের কাছে তিনি খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব। একই সঙ্গে তিনি তার শত্রুদের জন্য রীতিমতো জম। তার দুর্নীতি সম্পর্কে যে কথাবার্তা শোনা যাচ্ছে, অন্যান্য যে বিষয়গুলো শোনা যাচ্ছে, তাতে মনে হয়েছে যে তিনি সব্যসাচী। সকল কর্মগুলোই তিনি একসঙ্গে করেছেন। তিনি স্ত্রীকে ভালোবেসেছেন, তার সহায় সম্পত্তির বিরাট অংশ স্ত্রী এবং সন্তানদের নামে রয়েছে। আবার অন্য নারীদের প্রতি তার যে ভালোবাসা, এটি এরশাদকেও ছাড়িয়ে গিয়েছে, প্রচণ্ড ভালোবাসা। এবং আজ পর্যন্ত কোনো নারী তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি যে আমাকে বেনজির সাহেব ঠকিয়েছেন, আমার দেহ নিয়েছেন, মন নিয়েছেন, কিন্তু আমাকে কোনো কিছু দেননি। কোনো নারী এখন পর্যন্ত অভিযোগ করেননি। এবং সেই নারীদের তালিকায় বাংলাদেশের পিলে চমকানো, হৃদয় কাঁপানো অনেক সুন্দরী অস্পরা রয়েছে। তারা বাংলাদেশে বহল তবিয়তে আছেন, এখনও তারা ঘোরাফেরা করছেন, কিন্তু কেউ বেনজির সম্পর্কে কোনো কটূক্তি করেননি।
আর বেনজিরের সঙ্গে সম্পর্ক থাকার কারণে তাদেরকেও কেউ পরিহার করেনি। এখন তারা আগের মতোই সবকিছু চালাচ্ছেন। এরপর সে টাকা পয়সা উপার্জন করে রিসোর্ট করেছেন, 5 স্টার হোটেল করেছেন, দুবাইতে ব্যবসা বাণিজ্য করেছেন, যা এখন প্রচার করা হচ্ছে। তো তাই যদি হয় তাহলে তো সে অন্য সব ঘুষখোরের মতো কেবলমাত্র বেগমপাড়াতে বাড়ি করেননি। সে কৃষি খামার করেছে, রিসোর্ট করেছে, কক্সবাজারে 5 স্টার হোটেল করেছে, আরও জায়গা জমি করেছে, এমনকি গরুর খামার করেছে। তো এই যে একটা লোক, সেই লোক আবার সবাইকে টেক্কা দিয়ে চোখের পলকের মধ্যে নিরাপদ সময়ে সে দেশের বাইরে চলে গেছে। তার একটা পশমে কেউ টাচ করতে পারেনি। আবার দেশের বাইরে গিয়ে সে যখন চেয়েছে যে আমি চুপচাপ থাকবো, সারা দেশ চুপচাপ থেকেছে, তাকে নিয়ে কেউ আলোচনা করেনি। আবার এখন সে ইচ্ছা করেছে যে আমি প্রকাশিত হব, তখন আমরা আবার সবাই তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি, আলোচনা করছি। কাজেই হি ইজ নট এ নর্মাল ম্যান, তিনি একজন সাধারণ মানুষ নন। তো তিনি এই যে হঠাৎ করে যে আবির্ভূত হলেন, এটির একটা বিশাল সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক যে ইম্প্যাক্ট বাংলাদেশের রাজনীতিতে রয়েছে, এটি নিয়েই মূলত আজকে এই আলোচনা করব। প্রথমত হলো যে আওয়ামী লীগ বেনজির সাহেব, আজিজ সাহেব, এদেরকে একটা সময় প্রমোট করেছে এবং তারা মনে করেছে যে যত কিছু হোক না কেন জেনারেল আজিজের মতো একজন সেনা প্রধান তাদের দরকার, আর বেনজিরের মতো পুলিশ প্রধান তাদের দরকার। আমি এই দুজনের নামই নিলাম। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের যারা লোকজন তারা সুশীল হওয়ার চেষ্টা করেছেন এবং এই দুজনের সম্পর্কে যে বিতর্ক তৈরি হয়েছে, তাদেরকে টার্গেট করে দেশি এবং বিদেশি মিডিয়াতে যে সকল প্রচার হয়েছে, বিশেষ করে এই দুজনের পদ পদবি চলে যাওয়ার পর এবং জাতিসংঘে তাদেরকে নিয়ে আলোচনা হয়েছে, আমেরিকা তাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে এবং আল জাজিরা তাদেরকে নিয়ে যখন রিপোর্ট করেছে, অন্যান্য পত্রপত্রিকা রিপোর্ট করেছে, তখন আওয়ামী লীগ আর তাদেরকে ওন করেনি। একইভাবে রাজনৈতিক অঙ্গনেও আওয়ামী লীগ যেমন জাহাঙ্গীরকে, গাজীপুরের মেয়র জাহাঙ্গীরকে ওন করেনি, তারা সুশীল হওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই বিপদের সময় তারা মনে করছেন, আওয়ামী লীগ মনে করছেন যে তাদের কমান্ডে যদি বেনজির থাকতো, অর্থাৎ বেনজিরের চাকরি যদি এক্সটেন্ড করে তারা এই মামুন সাহেবের পরিবর্তে, মামুন সাহেব দুর্বল একজন মানুষ, তার পরিবর্তে যদি বেনজিরকে রাখতো তাহলে এই ঘটনা ঘটতো না। কিংবা জেনারেল তারেক সিদ্দিকের পরিবর্তে যদি জেনারেল আজিজকে মিলিটারি উপদেষ্টা বানানো হতো, স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হতো, এমপি বানানো হতো, দায়িত্ব দেওয়া হতো, তাহলে আজকের যে অবস্থা শেখ হাসিনা সেটা হতো না। সামহাও তাদের মধ্যে এই উপলব্ধিটা কাজ করেছে। আর এই উপলব্ধিটা কাজ করার কারণেই আওয়ামী লীগের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে হঠাৎ করে বেনজিরের অভ্যুদয় হয়েছে এবং তিনি যে কথাটি বলেছেন সেই কথাটি স্পষ্টতই যাকে বলা হয় এখন যারা ক্ষমতায় আছেন তাদের জন্য একটি মানে সতর্ক সংকেত বললে ভুল হবে। এটিকে লাল সালাম বলতে পারেন। লাল সালাম মানে এটা যুদ্ধের ইঙ্গিত, একটি গৃহযুদ্ধের ইঙ্গিত, একটি সংঘর্ষের ইঙ্গিত। তিনি যেটি বলেছেন, আমরা যেটা দেখলাম সামাজিক মাধ্যমে, যে পুলিশ বাহিনী শতকরা 90% আওয়ামী লীগ মাইন্ডেড, আওয়ামী লীগের রিক্রুট করা, তাদের অনেকের সঙ্গে তার যোগাযোগ আছে, থাকাই স্বাভাবিক, এবং পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সাহায্য করবে যদি তারা পলিটিক্যালি অর্গানাইজ হতে পারে। বোঝার চেষ্টা করুন। তো এই যে তার এই বক্তব্য এবং আওয়ামী লীগের প্ল্যাটফর্ম ব্যবহার করে এটি নির্দেশ করে যে আগামীতে একটা বৃহত্তর সংঘর্ষের দিকে আমরা এগোচ্ছি। এবং তারই প্রেক্ষাপটে দেখা গেল যে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা, এসপি লেভেলের 3 জন কর্মকর্তা আর একজন ডিআইজি, তারা সবাই একেবারে আওয়ামী লীগের ডেডিকেটেড। মানে আওয়ামী লীগের কোনো এমপি যদি 5 বার জয় বাংলা বলতেন, এরা 20 বার জয় বাংলা বলতেন। এবং পুলিশ বাহিনীকে বিভিন্ন অ্যাঙ্গেলে তারা যেভাবে ব্যবহার করেছেন, সেটা পুলিশ বাহিনী, আওয়ামী লীগ, রাষ্ট্র এর মধ্যে কোনো পার্থক্য ছিল না। সবাই আলোচিত, বিতর্কিত এবং কর্মকর্তা হিসেবে যথেষ্ট দাপটের সঙ্গে তারা দায়িত্ব পালন করেছেন।
সীমাহীন দায়িত্ব পালন করেছেন। তো এরকম 4 জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে এখনো চাকরি থেকে ওএসডি করা হয়নি, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বেনজির সাহেবের এই কথা বলার সঙ্গে সঙ্গে। আবার দ্বিতীয় যে ঘটনা ঘটেছে 2014 এবং 2018, আমি দেখলাম যে বিভিন্ন সামাজিক মাধ্যমে যারা ডিসি এবং এসপি ছিলেন তাদের একটা তালিকা সোশ্যাল মাধ্যমে ঘুরে বেরিয়েছে এবং তাদেরকে যে কোনোভাবে চাকরিচ্যুত করা, গ্রেপ্তার করার জন্য উঠে পড়ে এখন যারা আছেন তারা লেগেছেন এবং এটা হবেই। তো এই যে বেনজির সাহেব যে হঠাৎ করে দৃশ্যপটে আসলেন বা তাকে আনা হলো, এটা আওয়ামী লীগ এবং বেনজির সাহেব তারা কিন্তু ইচ্ছে করেই এই কাজটি করেছেন। কেন করেছেন? সেটা হলো বিএনপির অনেক পুলিশ কর্তা যারা বিএনপি করার কারণে ওএসডি হয়েছিলেন, বিএনপি করার কারণে তারা প্রমোশন পাননি, চাকরিতে ছিলেন, তারা ডুব মেরেছিলেন, তারা বিএনপির জন্য কিছুই করেননি, কিন্তু এখন আবার ক্ষমতা লাভের সঙ্গে সঙ্গে তারা সবাই মানে বিএনপির একেবারে মির্জা ফখরুলের চেয়েও বড় বিএনপি হয়ে গেছেন, গয়েশ্বর বাবুর চেয়ে বড় বিএনপি হয়ে গেছেন, মির্জা আব্বাসের চেয়ে বড় বিএনপি হয়ে পায়ের উপর পা তুলে তারা এখন মুরগি রান চিবোচ্ছেন। আওয়ামী লীগ এই ভুলটা করতে চাচ্ছে না। আওয়ামী লীগ যেটা চাচ্ছে সেটি হলো এরকম যে সকল সিভিল সার্ভিসে এবং পুলিশ সার্ভিসে, এমনকি মিলিটারি সার্ভিসে যারা গত 15 বছরে সুযোগ নিয়েছেন, এখন আওয়ামী লীগ তাদের কাছে ডিমান্ড করছে যে তোমরা আমাদের জন্য কাজ করো, আমাদের জন্য স্পেস তৈরি করে দাও, সুযোগ তৈরি করে দাও, আর যদি না করে দাও আমরা তোমাদের নাম বলে দেব এবং তোমাদেরকে বাধ্য করব তোমরা জেলে থাকো এবং তোমরা কমান্ডের বাইরে থাকো, তোমরা চাকরিচ্যুত হও। এর ফলে তোমাদের আওয়ামী লীগে এসে আওয়ামী লীগের দলদাস হওয়া ছাড়া তোমাদের আর কোনো কর্ম থাকবে না। এর উপকার হবে দুটো। প্রথমত, তোমরা যদি আওয়ামী লীগে যোগদান করো তাহলে জেলে থাকো বা জেলের বাইরে থাকো, সেখানে দলকে তোমরা সার্ভ করবে এবং তোমাদের যারা আপনজন আছে তাদের মাধ্যমে তোমরা দলকে সংগঠিত করার চেষ্টা করবে। এখন পুলিশ কর্মকর্তা এবং সিভিল সার্ভিস, মিলিটারি সার্ভিসে যদি এইভাবে 1000 লোককে টার্গেট করে বা 2000 লোকের টার্গেট করে চাকরিচ্যুত করা হয়, এই 2000 লোকের সঙ্গে তো আরও অ্যাটলিস্ট 6000 লোকের খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে। তো এই 6000 লোককে কিন্তু তারা তাদের নিজেদের প্রয়োজনে তারা কিন্তু তখন নক করবে, ব্যবহার করবে, যেটা এখন তারা করছেন না। এখন তারা ডুবে পানি খেয়ে তারপরে শেষে কেউ বিএনপি হওয়ার চেষ্টা করছেন, কেউ জামাত হওয়ার চেষ্টা করছেন, অনেকে জামাতের নেতাদের হাতে পায়ে ধরছেন নিজেদের চাকরি বাঁচানোর জন্য। এদের যাকে বলে মুখোশটা আওয়ামী লীগ খুলে দিতে চাচ্ছে এবং খুলে দেওয়ার জন্য এখন যেভাবে বেনজির সাহেবকে সামনে আনা হয়েছে, একইভাবে অনেক সেনা কর্মকর্তাকে সামনে আনা হবে যারা পালিয়ে আছেন, রিটায়ার্ড করেছেন, অনেক সিভিল সার্ভিসদের কর্মকর্তা, তাদেরকে এইভাবে সামনে আনা হবে যাতে করে এই যে তাদের যারা সুবিধাভোগী লোকজন রয়েছে তারা যেন কোনো অবস্থাতেই ভুল পাল্টে তারা নিজেদের স্বার্থের জন্য বা আওয়ামী লীগের যে ইনভেস্টমেন্ট রয়েছে এদের পেছনে, পুরো ইনভেস্টমেন্টটাকে তারা যেন জিরো করতে না পারে। ইটস ভেরি অ্যালার্মিং। সেকেন্ড থিং যেটি হচ্ছে সেটি হলো, এরকম যদি 1000 লোককে বা 2000 লোককে টার্গেট করে চাকরিচ্যুত করা যায়, তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে প্রশাসন থেকে আলাদা করে দেওয়া হয়, তাহলে কি হবে? এদের কাছে যে তথ্য উপাত্ত ডাটা রয়েছে, এই ডাটাগুলো অন্য কর্মকর্তাদের হাতে নেই। ফলে আওয়ামী লীগের সাধারণ জনগণ, আমজনতা নিরাপদ থাকবে, এমনকি শেখ হাসিনাও নিরাপদ থাকবে। এগুলো এক। আদারওয়াইজ এরা বেঈমান হয়ে, মুনাফেক হয়ে তারা গিয়ে ধরুন মির্জা আব্বাসের হাতে পায়ে ধরলে গিয়ে তার কাছে গিয়ে বলে দিল যে অমুক অমুক এই কাজগুলো করেছে, সাবির হোসেন চৌধুরী এই কাজ করেছে, বা ধরুন গয়েশ্বর বাবুর কাছে গিয়ে বললো বিপু এই কাজ করেছে। এই জিনিসগুলো সংশ্লিষ্ট যারা কর্মকর্তা তারা সুন্দরভাবে এই জিনিসগুলো জানেন। ওখানকার টিওনো, ওখানকার ওসি, ওখানকার ডিসি তারা যদি স্ব এলাকার সংসদ সদস্যের বিরুদ্ধে মুখ খুলেন এবং ওই এলাকার সম্ভাব্য প্রার্থী জামাতের হোক বা বিএনপির হোক তাদের কাছে যদি এই জিনিসগুলো বলে দেন, এখানে অনেকগুলো রসায়ন তৈরি হবে যেগুলো কল্পনায় করা যায় না। এই কাজটি আওয়ামী লীগ করতে দেবে না। আর সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি সেটি হলো, এদের যে দক্ষতা এবং অভিজ্ঞতা, এই 3000 লোক যদি বাহিনী থেকে, প্রশাসন থেকে চলে যায়,
তাহলে এখানে যে একটা শূন্যতা তৈরি হবে, অরাজকতা তৈরি হবে, বিচারহীনতা তৈরি হবে, বিশৃঙ্খলা তৈরি হবে, সুশাসনের পরিবর্তে কুশাসন তৈরি হবে, আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হবে, এটা রাতারাতি পূর্ণ করা সম্ভব নয়। তখন কি হচ্ছে, সারা দেশে এখন যে বিশৃঙ্খলা চলছে এটা আরো 10 গুণ বেড়ে যাবে, পুরো মাঠ ঘোলা হয়ে যাবে। আর ঘোলা হয়ে যাওয়ার পর সেই ঘোলা পানিতে আওয়ামী লীগের মাছ শিকার করা আরো সহজ হয়ে যাবে। এবং সেই কাজটি করার জন্য যে বেনজির সাহেবদেরকে আওয়ামী লীগ একটা সময় গণশত্রু মনে করেছে যে না ঠিক আছে, এদেরকে ব্যবহার করা হয়েছে, এখন এদেরকে ছুঁড়ে ফেলে দাও। আসলে যে সময়টিতে ছাগল কাণ্ড ঘটলো, যে সময়টিতে বেনজির কাণ্ড ঘটলো, এদেরকে দুজনকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি যখন হলো, যেখান থেকে এই যে দেখেন কোটা বিরোধী আন্দোলন, ঠিক ওই সময়টিতে যদি শেখ হাসিনা একটা ধমক দিতেন বা এদের পক্ষে অবস্থান নিতেন, তাহলে পরবর্তীতে অন্য কোনো জিনিস কিন্তু ঘটতো কিনা এইভাবে আমার কাছে মনে হচ্ছে না। কিন্তু আওয়ামী লীগ তখন যে কোনো কারণে ভয় পেয়ে গেছে, অথবা যে কোনো কারণে এদেরকে মাইনাসের খাতায় ফেলে দিয়েছে, অথবা যে কোনো কারণে মনে করেছে এরা হলো লায়াবিলিটি, দলের জন্য, রাষ্ট্রের জন্য, আমাদের জন্য লায়াবিলিটি। এখন যাদেরকে আপনি বর্জ্য হিসাবে, আবর্জনা হিসেবে ফেলে দিয়েছেন, এখন আপনি সেই আবর্জনা ডাস্টবিন থেকে খুঁজে খুঁজে তাদেরকে আনছেন, না এরাই আমার মণি, এরাই আমার মাণিক্য, এরাই আমাকে 15 বছর টিকিয়ে রেখেছে, কাজেই আগামীতে যদি ক্ষমতা আসতে হয় এদেরকে আমার লাগবে। বুঝতে পারছেন যে অপারেশন, যে যাকে বলা হয় ডেভিল হান্ট, সেই ডেভিল হান্ট নিয়ে আপনারা যারা এগুচ্ছেন, সেখানে আপনার প্রতিপক্ষ কি ধরনের প্ল্যান করছে, পরিকল্পনা করছে, একটু সুন্দরভাবে মাথা ঠান্ডা রেখে চিন্তা করার চেষ্টা করেন, তারপরে ব্যবস্থা নিন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনেছেন, সরকার নিশ্চয়ই একটা ধাক্কা খেয়েছে এবং হিমশিম খেয়েছে যে দর্শক আলোচনাগুলো শুনে বুঝতে পেরেছেন সরকার নিশ্চয়ই একটা ধাক্কা খেয়েছে এবং সে হতভম্ব হয়ে গিয়েছে যে পুলিশের ভিতরে 90% তাদের লোক রয়েছে বেনজিরের সাথে যোগাযোগ করছে পুলিশ সদস্যরা। এটা সরকার হয়তো জানতো না, এই তথ্যগুলো পিনাকি সাহেব তিনি প্রকাশ করেছেন। তো যাই হোক, সরকারের একটা চিন্তা রাখতে হবে যে ষড়যন্ত্র সবসময় হবে, এই জন্য সতর্ক থাকতে হবে। আর বেনজির কোথায় আছে, কীভাবে আছে, তাকে খুঁজে বের করা দরকার। সে তো একজন স্যাংশনপ্রাপ্ত ব্যক্তি, তো সে আবার এত বড় ষড়যন্ত্র কীভাবে করে, অবশ্যই খুঁজে বের করে বিচারের মুখোমুখি করেন, আর না হয় তারা কিন্তু সবসময় ষড়যন্ত্রে লিপ্তই থাকবে।